আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিমানকে লাভজনক ও জনপ্রিয় করতে চান প্রধানমন্ত্রী। দেশে আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার লক্ষ্য। নতুন গন্তব্য খোঁজার পাশাপাশি বহরে যুক্ত হচ্ছে উড়োজাহাজ। রাজনৈতিক বিবেচনায় নয়, পরীক্ষার মাধ্যমে জিপিপিপি নিয়োগের প্রস্তাব ভেবে দেখা হচ্ছে ডিসি সম্মেলনে আইনমন্ত্রী। টিকা কার্যক্রমে সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী। নেত্রকোনায় হাওরে ফসল নষ্ট হওয়ার পর অতিবৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বোরো ধান। অর্ধেক ফসল দেওয়ার অঙ্গীকারে শ্রমিকদের কাজ করাচ্ছেন গৃহস্থরা। আশীর্বাদ নয়, রংপুর মহানগরীতে যেন অভিশাপ হয়ে আসে বৃষ্টি। জলাবদ্ধতায় স্থবির হয় জনজীবন। ড্রেনেজ ব্যবস্থার ৭০% অকেজ। এখন শুনবেন বিস্তারিত। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমানকে লাভজনক ও জনপ্রিয় করার পাশাপাশি বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে, এমন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে সরকার। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বর্তমানে দেশের বিমানবন্দরগুলো ব্যবহার করা যাত্রীর সংখ্যা বছরে ১ কোটি থেকে ১,২০,০০,০০০ পর্যন্ত। নতুন করে থার্ড টার্মিনাল চালু হলে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় ২ কোটিতে। দেশের একমাত্র বড় বিমানবন্দরটিতে প্রতিদিন বিমান ওঠানামার সংখ্যা ২৫০ থেকে ৩০০টি। আগামীতে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনাই বেশি। সেই লক্ষ্য সামনে রেখে সরকার বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। লক্ষ্য পূরণে শুরুতেই নতুন নতুন গন্তব্য খোঁজার পাশাপাশি বহরে উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার। পাহাড় সমান দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনায় বারবার লক্ষ্য হারানো বিমানকে এবার কড়া নজরদারিতে রাখার কথা জানালেন তারেক রহমানের গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা। তবে হাজার হাজার কোটি টাকা ঋণের দায়ে জর্জরিত বিমানকে লাভজনক করাকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন উপদেষ্টা হুমায়ুন কবির। নতুন করা চুক্তি অনুযায়ী ১০ বছরে ১৪টি যুক্ত হলে বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৩৫টি। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারে নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ২০১৪, ১৮ ও ২৪ সালে জাতি দেখেছে। গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনের ৪ দিন ব্যাপী ডিসি সম্মেলনের প্রথম দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন ও বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে পায়ে হেঁটেই ওসমানী স্মৃতি মিলনায়তনে আসেন প্রধানমন্ত্রী। সম্মেলনের শুরুতে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। পরে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, নিয়ম নীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা ৪৯৮টি প্রস্তাব নিয়ে ৩৪টি সেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে ৬ মে পর্যন্ত। ডিসিদের প্রস্তাব অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা আইন কর্মকর্তা বা জিপিপিপিদের নিয়োগের কথা ভাবছে সরকার। এই কথা জানিয়ে আইনমন্ত্রী সাব রেজিস্ট্রারদের কোনো দুর্নীতি, অনিয়ম পেলে মন্ত্রণালয়ে জানাতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে নেওয়ার নির্দেশনা দিয়েছেন। জানান, কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি দেওয়ার দাবি পূরণ করা হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ৩ থেকে ৪ দিনের মধ্যে হামের টিকা দেওয়া শেষ হবে। টিকা কার্যক্রম তদারকিতে ডিসিদের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে মন্ত্রণালয় ভিত্তিক অধিবেশনে ডিসিদের পৃথক বৈঠক হয় স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতায় থাকা সংস্থার সাথে বৈঠকে বসেন তারা। সেখানে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে গুরুত্ব দেয়া হয় শিক্ষার্থী ও বেকার তরুণদের অংশগ্রহণের উপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, অবৈধ ক্লিনিক বন্ধ, ভেজাল ওষুধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ 7টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার যথেষ্ট মজুদ রয়েছে। এখন পর্যন্ত ৮১ ভাগ টিকা দেয়া হয়েছে। নেত্রকোনার হাওরে ফসল নষ্টের পর এবার অতিবৃষ্টি আর উজানে ঢলে তলিয়ে গেছে উঁচু এলাকার বোরো ধান। সন্ধ্যায় ফসল দেখে ঘরে ফিরলেও সকালে খেতে গিয়ে ডুবে যাওয়া ফসল পাচ্ছেন সব উপজেলার কৃষক। আবহাওয়ার আরও অবনতি খবরে দুশ্চিন্তা বেড়েছে তাদের। এদিকে শ্রমিক সংকটের কারণে অর্ধেক ফসল শ্রমিকদের দেওয়ার বিনিময়ে ফসল কাটাচ্ছেন গৃহস্থরা।
অসময়ের অতিবৃষ্টি আর পাহাড়ি ঢল, ফলাফল পানিতে তলিয়ে গেছে সোনালী ফসল। নদীর পানি বেড়ে ডুবতে শুরু করেছে নেত্রকোনার সবকটি উপজেলার মাঠ। উঁচু এলাকার জমিতেও ঢুকছে পানি। তার উপর শ্রমিক সংকটে দ্রুত ধান কেটে নিতে পারছেন না কৃষক। শ্রমিকদের অর্ধেক ফসল দেওয়ার চুক্তিতে কাটা হচ্ছে ধান, অন্যথায় গুনতে হচ্ছে দৈনিক ১৫০০ টাকা মজুরি। তবে সেই ধান ৪ থেকে ৫০০ টাকা মনে বিক্রি করে উৎপাদন খরচও উঠবে না কৃষকের। স্থানীয় সংসদ সদস্য বলছেন, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে ৩ মাস খাদ্য সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নেত্রকোনার ১,৮৫,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। হাওরে আবাদ হয়েছে ৪২,০০০ হেক্টর জমি, যার মধ্যে প্রায় ১৫,০০০ হেক্টর জমি তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের তথ্য মতে ক্ষয়ক্ষতির মূল্য প্রায় ২০০ কোটি টাকা। হাওরের চারিপাশ বাঁধ দিয়ে বেঁধে রাখা হয় যাতে নদীর পানি সেই হাওরে না ঢুকতে পারে, কিন্তু এবছর যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে নদীর পানি হাওরে ঢোকা লাগেনি, বরং বৃষ্টির পানি হাওর তলিয়ে গিয়েছে, যার বাঁধের কারণে এই বৃষ্টির পানিটুকু নদীতে যেতে পারেনি এবং নিষ্কাশন হতে পারেনি। তো এই বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা হয়ে যখন ধান তলিয়ে যায় তখন কিন্তু হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটানো যায় না, তখন একমাত্র পথ থাকে শ্রমিক দিয়ে সনাতন পদ্ধতিতে ধান কাটানো। কিন্তু এবছর না, বৃষ্টি আশীর্বাদের বদল যেন অভিশাপ হয়ে নামে রংপুর মহানগরীতে। বিশেষ করে ভিআইপি আবাসিক এলাকা মাস্টারপাড়ার ৩,০০০-এর বেশি পরিবার বৃষ্টি হলেই আতঙ্কিত হন। জলাবদ্ধতায় স্থবির হয়ে যায় জনজীবন। এলাকাটির প্রধান সড়কে ড্রেন থাকলেও তা অপরিষ্কার ও সংযোগস্থল বন্ধ। পানি নামতে অপেক্ষা করতে হয় রোদের উপর। এই চিত্র রংপুর মহানগরীর ভিআইপি আবাসিক এলাকা মাস্টারপাড়ার ৪তলা মোড় থেকে বাবুখা পর্যন্ত মূল সড়কের। বৃষ্টি নামলেই সড়কে জমে হাঁটু পানি, ড্রেন থাকলেও তা অকার্যকর। পাড়াটির ভেতরের গলিগুলোর পরিস্থিতি আরও করুন। দারুস সালাম বাইতুল কালাম মাদ্রাসা ও মসজিদ পর্যন্ত নতুন সড়ক ও ড্রেন নির্মাণ হলেও ড্রেনের দুপাশেই সংযোগ ঢালাই করা। একটি কালভার্ট থাকলেও সেটি বন্ধ করে দেয়ায় মাদ্রাসার আশেপাশের বাড়িঘরে একটু বৃষ্টিতেই ওঠে পানি। ওদিকে মসজিদের পেছন থেকে পুরো এলাকা কোমর পানির নিচে। অনেকেই ভাড়া বাসা ছেড়ে অন্য এলাকায় যাচ্ছেন। এলাকাটির পূর্ব ও দক্ষিণ পশ্চিমে এল আকৃতির রাস্তা ও ড্রেন হলেও সংযোগ বন্ধ, ফলে পানি এসে জলাবদ্ধ হয় এলাকাটি। ৪তলা মোড়ের প্রধান সড়কের নিচে ক্রসিং না থাকায় পানি বনানীপাড়ার ড্রেনের আউটফলে ঢুকতে পারছে না। এতে বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে পড়েন মাস্টারপাড়ার ৩,০০০-এরও বেশি পরিবার। এমন অবস্থায় সাময়িক পদক্ষেপ হিসেবে ক্রসিংটি চালু করতে টেন্ডার আহ্বান করা হবে বলে জানান সিটি প্রশাসক। প্রতিষ্ঠার ১৩ বছরেও কোনো মাস্টার প্ল্যান তৈরি হয়নি রংপুর সিটিতে। ২০৫ বর্গ কিলোমিটার সিটিতে ড্রেন মাত্র ৪৪১ কিলোমিটার, সেটারও ৭০ অকেজো। এই এলাকাটিতে একদিকে নেই কোনো সড়ক ও ড্রেন, তার ওপর আশেপাশের যে ড্রেনগুলো আছে তারও সংযোগস্থল বন্ধ। সে কারণে তাদের এই করুণ পরিণতি। এই অবস্থায় নগর প্রশাসকের দিকেই তাকিয়ে আছেন এই এলাকার মানুষ।